সুতপা দেবী তার স্বামী অজিত বাবু, ছেলে অরুণ এবং একমাত্র মেয়ে শর্মিষ্ঠার সঙ্গে দেবনগরে বসবাস করতেন। সুতপা দেবীর বরাবরই মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল, তাই তিনি প্রত্যেক দিন খাবারের সঙ্গে কোনো না কোনো মিষ্টি জাতীয় কিছু রাখতেন। অপরদিকে অজিত বাবু এবং তার দুই ছেলে মেয়ে মিষ্টি একেবারেই পছন্দ করত না। এই নিয়ে বাড়িতে প্রায় সমস্যা লেগেই থাকতো। একদিন সকালবেলা অজিত বাবু খেতে বসে বলেন, আরে তুমি লাউয়ের ঝোল করেছো, এতে তো একেবারে তেল মশলাও হয়নি। এত সাদা তরকারি খেতে ভালো লাগে নাকি? কালকে রাতের বেলা তোমার ব্লাড প্রেশার কত ছিল মনে আছে? 160-এর উপরে উঠে গিয়েছিল। তোমাকে তো ডাক্তার পরিষ্কার ভাবে বলে দিয়েছে কোন রকমের তেল মশলা নুন ঝাল কিচ্ছু খাওয়া যাবে না। তাও তুমি খেতে বসেই মশলা খুঁজছো। দেখো, খাবার দাবার কন্ট্রোল না করলে কিন্তু শরীর ঠিক হবে না, এই আমি বলে দিলাম। আরে বাবা, আমাকে কন্ট্রোল করছো বলে তা বলে এই না তো, নুন মশলা তেল ঝাল সবকিছু খাওয়ায় একেবারে ছেড়ে দেবো। এইরকম সেদ্ধ তরকারি আমি খেতে পারবো না, আর এরকম খেলে গায়ের জোরও হবে না। এইগুলো রুটি কি দিয়ে খাবো সেটা তো বলে দাও। ঠিক আছে বসো, আমি সকালবেলায় সুজির হালুয়া করেছিলাম, আনছি, ওই হালুয়া দিয়ে রুটি খেয়ে নাও। সুতপা দেবী রান্নাঘরে গিয়ে 4টি বাটিতে করে হালুয়া নিয়ে আসেন এবং সবার পাতে একটি করে বাটি হালুয়া তুলে দেন। হালুয়া দেখে শর্মিষ্ঠা বলে, মা তুমি তো জানো এইসব মিষ্টি খাবার আমার একেবারে পছন্দ নয়। সব থেকে বড় কথা, আমি ডায়েট করছি। এমনিতেই আমার ডায়েটিশিয়ান আমাকে মিষ্টি খেতে বারণ করেছে, তার উপরে প্রত্যেকদিন তুমি হয় হালুয়া, না হলে সন্দেশ, না হলে পায়েস রান্না করছো। তুমি কি জানো এক বাটি হালুয়াতে কত ক্যালোরি থাকে? এভাবে মিষ্টি খেতে থাকলে কয়েকদিনের মধ্যেই আমার ডায়াবেটিস হয়ে যাবে মা। আরে আমি তো কবে থেকে তোমার মাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, তোদের না ওই কম বয়স, তোদের সমস্যা আসতে দেরি হবে, কিন্তু আমার তো বয়স হয়েছে। এখন হাই ব্লাড প্রেসারের জন্য নুন খাওয়া বারণ হয়ে গেছে। তারপর যদি ডায়াবেটিস হয় তখন তো ভাত আলু সব রকম খাওয়াই বন্ধ হয়ে যাবে। তখন আমি কি খেয়ে থাকবো শুনি? আগে থেকে বলছি সতর্ক হও। তুমিও রোজ রোজ এরকম মিষ্টি খাওয়া বন্ধ করো। এই নাও মা, আমি হালুয়া খাবো না, আমার ভাগেরটা তুমিই খেয়ে নাও। আমার প্লেট থেকে হালুয়াটা তুলে নে, আমি বরং এই নুন ঝাল ছাড়াই লাউয়ের তরকারি দিয়ে খেয়ে নেব। এভাবে একে একে করে সবাই নিজের পাত থেকে হালুয়া তুলে রেখে দেয়। সুতপা দেবীর মন একটু ভারী হয়ে যায়। পরের দিনে আবার খাওয়ার সময় মিষ্টি নিয়ে আলোচনা হয়। তখন অজিত বাবু বলেন, এই নাও, আমার বন্ধু দীনেশের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তারাই মিষ্টি দিতে দোকানে এসেছিল। এদিকে বন্ধুর মেয়ের বিয়ের মিষ্টি খাচ্ছ, আর নিজের মেয়ের বিয়ের কোনো চিন্তা ভাবনা করছো? আরে দেখতে দেখতে তো 26 বছর পেরিয়ে গেল আমাদের মেয়ে, আগামী মাসে 27-এ পড়বে। কবে থেকে বলছি, কিন্তু তোমার তো এই বিষয়ে কোনো গুরুত্বই নেই। আরে বাবা, এখনকার যুগে আলাদা। এখনকার তো ছেলে মেয়ে নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করে। এখন কি আর বাবা মায়ের পছন্দ চলে? আর শর্মিষ্ঠা, ঠিক করে বলতো, তোর কি কাউকে সেরকম ভাবে পছন্দ আছে? তাহলে আমরা পাত্রপক্ষর বাড়িতে গিয়ে কথাবার্তা বলে আসবো। বাবা, তোমার কি আমাকে দেখে সেরকম বলে মনে হয়? এতদিনে আমি তোমাদেরকে বারবার করে বলে আসছি যে আমার জন্য তোমরা নিজেরা দেখাশোনা করে পাত্র ঠিক করবে। আমার দ্বারা ওইসব পছন্দের বিয়ে হবে না। তুমি বরং দাদাকে জিজ্ঞেস করো, দাদা হয়তো কাউকে পছন্দ করে থাকতেই পারে। অরুণের বিয়ের এখন কোনো প্রশ্নই নেই। আগে তোর বিয়ে হবে, তারপর আমরা বাড়িটাকে আরেকটু সুন্দরভাবে গুছিয়ে নেব, তারপর ওর বিয়ের কথা ভাববো। এখন তোকে যেটা বলা হচ্ছে তুই সেটা বল। তোর যদি কাউকে পছন্দ না হয়ে থাকে তাহলে আমরা এখন থেকেই তোর জন্য যোগাযোগ শুরু করব। অবশ্যই মা, আমার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। তোমরা দেখাশোনা করে যেখানে আমার বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করতে রাজি আছি। শর্মিষ্ঠার কথা শুনে তার বাবা মা সেদিন থেকেই তার জন্য পাত্র দেখা শুরু করেন এবং দিন 10-এর মধ্যেই দীপালি দেবী এবং বিনোদবাবুর ছেলে রাজেশের সঙ্গে শর্মিষ্ঠার বিয়ের যোগাযোগ শুরু হয়। কথাবার্তা এগোয় এবং বিয়ের দিন ফাইনাল হয়ে যায়। শর্মিষ্ঠা বিয়ের কয়েকদিন আগে রাজেশের সঙ্গে দেখা করতে একটি পার্কে যায়। সঙ্গে তার বান্ধবী সঙ্গীতাও ছিল। রাজেশ শর্মিষ্ঠার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তা বলে। এরপর বাড়ি ফেরার সময় রাজেশ শর্মিষ্ঠাকে কয়েকটি প্যাকেট দেয়। রাজেশ চলে যাবার পর শর্মিষ্ঠা প্যাকেট খুলে দেখে সেখানে হরেক রকমের মিষ্টি রয়েছে। এ কি, এই প্যাকেটগুলোতে তো মিষ্টি ভর্তি। আমি তো ভেবেছিলাম রাজেশ আমার জন্য ড্রেস এনেছে বা হয়তো কোনো অন্য গিফট, কিন্তু এ তো দেখছি শুধু মিষ্টির প্যাকেট। একসঙ্গে এত রকমের মিষ্টি কে খাবে? আরে তুই রাজেশকে বলে দিসনি যে তুই মিষ্টি খেতে একেবারে পছন্দ করিস না? তোর তো মিষ্টি দেখলেই অ্যালার্জি হয়, তাও আবার বাড়ির মিষ্টি।
আর এখানে তো রাজেশ তোর জন্য দোকান থেকে কেনা হরেক রকমের মিষ্টি এনেছে। এবার বল, বিয়ের আগের প্রথম উপহার কেমন লাগলো? আর বলিস না, মুড একেবারে আমার খারাপ হয়ে গেছে। আমি তো রাজেশকে সেভাবে মিষ্টির কথা বলিনি, তবে এটা তো একটা কমন ব্যাপার বল। প্রথমবার দেখা করতে এসে কে শুধু এতগুলো মিষ্টি ধরিয়ে দেয়? কোথায় ভালো কিছু জুয়েলারি বা ড্রেস, আরে অ্যাটলিস্ট হ্যান্ডব্যাগও তো দিতে পারতো না, প্যাকেট ভর্তি মিষ্টি। বিয়ের আগের প্রথম উপহার নিয়ে শর্মিষ্ঠার মন একেবারে খারাপ হয়ে যায়। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই তার বিয়ে হয়ে যায় এবং প্রথম দিন রান্নাঘরে রান্না করতে গিয়ে শর্মিষ্ঠা চিন্তা করে, আজ প্রথমবারের জন্য আমি রান্না করতে এসেছি, এমন কিছু রান্না করতে হবে যাতে করে সেই স্বাদ সারা জীবন সবার মুখে লেগে থাকে। একটু টক ঝাল নোনতা এইসব ধরনের ওয়ালা চটপটে কিছু একটা আইটেম রাখতে হবে। এসব চিন্তা ভাবনা করতে করতে শর্মিষ্ঠা লুচি এবং কাবলি ছোলার ঘুগনি তৈরি করে। বেশ ঝাল মশলা দিয়ে চটপটি ঘুগনি। একটু টেস্ট করে শর্মিষ্ঠা মনে মনে বলে, আহ, ঘুগনিটা যা টেস্ট হয়েছে না, একেবারে চটপটে ঝাল ঝাল, খেলেই সবার মন ভালো হয়ে যাবে। এবার তাড়াতাড়ি করে খাবারগুলোকে টেবিলে সাজিয়ে রাখি, সবাই এতক্ষণে হয়তো এসেই পড়েছে। শর্মিষ্ঠা খাবার টেবিলে সাজিয়ে রাখে। তখন তার শাশুড়ি দীপালি দেবী এসে বলেন, বৌমা, তুমি এখন টিফিনের জন্য কি কি তৈরি করেছো গো? ও আচ্ছা, ঘুগনি আর লুচি। এক কাজ করো বৌমা, তাড়াতাড়ি করে একটু মিষ্টি জাতীয় কিছু করে দাও তো। তোমার ননদ রাজেশ পুডিং খেতে খুব ভালোবাসে। সবকিছু তৈরি করাই আছে, তুমি শুধু একটু বসিয়ে দাও। ঠিক আছে মা, আপনারা খেতে বসুন, আমি 10 মিনিটের মধ্যে পুডিং নিয়ে আসছি। শর্মিষ্ঠা রান্নাঘরে পুডিং রান্না শুরু করে। এমন সময় তার মা তাকে ফোন করে আর বলে, কিরে মা, শ্বশুর বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? আজ তোর প্রথম রান্না, তা কি রান্না করলি শুনি? মা, আমি তো লুচি আর কাবলি ছোলার ঘুগনি করেছিলাম, কিন্তু আমার শাশুড়ি আবার পুডিং রান্না করতে বলেছে। বুঝতে পারছি না কেন যে এরা মিষ্টি খেতে চাইছে। এদেরও কি মিষ্টি খাওয়ার অভ্যাস আছে নাকি কে জানে। আরে আরে, এইটুকু বুঝিস না তুই? আজ তোর প্রথম রান্না, আর প্রথম রান্নাতে তো বউয়েদেরকে পায়েস, ক্ষীর, হালুয়া এইসবই রান্না করতে হয়। তো শাশুড়ি ভালো বলে তোকে দুটো কথা শোনায়নি। যা, চটপট পুডিংটা তৈরি করে ওদেরকে দিয়ে আয়। এই দিনে মিষ্টি দিয়েই খাওয়া শুরু করতে হয়, বুঝলি? এ বাবা, এই কথাটা তো আমার মনেই ছিল না মা। ইস, আগে জানলে আমি সকাল সকাল পায়েস বানিয়ে নিতাম। দেরি হয়ে গেছে বলেই মনে হচ্ছে মা আমাকে চটপট করে এটা করতে বললেন। যা, কত বড় গন্ডগোল করে ফেললাম আমি। ঠিক আছে মা, তুমি এখন ফোনটা রাখো, আমি চটপট করে রান্না করে ওদেরকে দিয়ে আসি, কেমন? শর্মিষ্ঠা তাড়াহুড়ো করে পুডিং রান্না করে নিয়ে যায় এবং সবাইকে খেতে দেয়। খাবার খেয়ে দিয়ে সবাই শর্মিষ্ঠার খুব প্রশংসা করে। তবে কাবলি ছোলার ঝালের জন্য সবাই খুব একটা খাবার খেতে পারে না। বৌদি, তোমার হাতের খাবার তো খুব টেস্টি হয়েছে গো, তবে না খুব ঝাল হয়ে গেছে। ছোলার তরকারি তো আমি দুবারের বেশি খেতেই পারিনি। আমি বরং এই পুডিংটা দিয়ে লুচি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তরকারিটা খুব ঝাল, আমাকে বরং 1 কাপ চা করে দাও, আমি চা দিয়ে লুচি খেয়ে নেব, এই ঝাল আমি খেতে পারবো না। শর্মিষ্ঠা রাজেশকে চা করে দেয় এবং দুপুরের খাবার তৈরি করাতে ব্যস্ত হয়ে যায়। যেহেতু ঝালের জন্য সকালে সবাই ভালো করে খেতে পারেনি, তাই এবেলাতে শর্মিষ্ঠা ঝাল কম দেওয়া ডাল, আলু ভাজা এবং হালকা মাছের ঝোল তৈরি করে। সে সবাইকে খেতে ডাকে। এমন সময় শাশুড়ি বলে, বৌমা, রান্নাঘর থেকে আসার সময় চিনির কৌটোটা নিয়ে আসবে। চিনি? চিনি কি হবে? এখন তো চা খাবার সময় নয়। এইসব চিন্তা করতে করতে শর্মিষ্ঠা চিনি এনে টেবিলের উপরে রেখে দেয়। সঙ্গে সঙ্গে তার শাশুড়ি চিনির কৌটোটা থেকে চিনি নিয়ে ডালে, মাছে, তরকারিতে এবং আলু ভাজাতে ছড়িয়ে দেন। এসব দেখে শর্মিষ্ঠা অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। এবার নাও, তোমাদের সবার পছন্দের খাবার তৈরি হয়ে গেছে। এবার তোমরা যে যার মতো করে খেতে পারো। বৌমা, আমাদের খাবারে লবণ না দিলেও চলবে, তবে মিষ্টি দিতে তুমি যেন না ভুলো। আসলে বৌদি, আমাদের এখানে লবণ ও মিষ্টি একবার চেখে দেখে নিও, কেমন? মা, আমাকে একটু বেশি করে ডাল দাও, সকালে খাবারটা ঠিক মতো করে খাওয়াই হয়নি, এবেলা একটু বেশি করে খাই। এভাবে শ্বশুরবাড়ির সব সদস্যদেরকে চিনি দেওয়া খাবার খেতে দেখে শর্মিষ্ঠার মাথা একেবারে ঘুরে যায়। এরা নিজেদের খাবারেও চিনি দিয়ে খাচ্ছে? ডালে, মাছে, আলু ভাজাতেও কেউ চিনি দেয়? আমি ঠিক দেখছি তো, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছি? মা এভাবে সব খাবারে চিনি মিশিয়ে দিল। এই খাবারগুলো তো আমি মুখেই দিতে পারবো না। এরা তো মনে হয় নুনের বদলে চিনি দিয়ে খাবারের স্বাদ বাড়ায়।
বলে কিনা খাবারে নুন না হলেও কোনো সমস্যা নেই, কিন্তু চিনি যেন না কম হয়। কোন বাড়িতে এসে পড়লাম আমি। এরপর 1 সপ্তাহ কেটে যায়। শ্বশুরবাড়ির লোকেদের অদ্ভুত খাবারের অভ্যাস সম্বন্ধে শর্মিষ্ঠা সবকিছুই জানতে পারে। তারা প্রত্যেকটি খাবারের মধ্যে চিনি মিশিয়ে খেত। যে খাবারের চিনির কোনো অস্তিত্ব থাকে না সেখানেও তারা চিনি দিতে ভুলতো না। মাঝে মাঝে বাড়িতে ফুচকা এলে তাতেও সবাই চিনির সিরাপ দিয়ে মিষ্টি করে তবেই খেত। সবার এই খাওয়ার অভ্যেসের জন্য শর্মিষ্ঠার খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। আজকে এত কেন মাথা ঘুরছে কে জানে। উঠে একটু কিছু খেয়ে নি। কাল থেকে তো 2টো বিস্কুট খেয়ে আছি। খাবার দিকে তো খেতেও ইচ্ছা হয় না, সবসময় মিষ্টি দেখলেই গা গোলাচ্ছে। এভাবেই শর্মিষ্ঠা দিনের পর দিন না খেয়ে খেয়ে শুকিয়ে যেতে থাকে। সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরকমই একদিন হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ফার্মাসিতে ফোন করে এবং ব্লাড সুগার টেস্টের জন্য একজনকে পাঠাতে বলে। সকালবেলাতেই এক ভদ্রলোক রক্ত নিতে আসেন। কি ব্যাপার শর্মিষ্ঠা, তুমি হঠাৎ এইভাবে ডাকলে? আমাদের সকলের শরীর ভালো আছে, আমাদের এসবের টেস্টের দরকার নেই। আরে বাবা, আমি জানি তোমাদের সবার শরীর ঠিক আছে, শুধু আমার মনের শান্তির জন্য আমি এই পরীক্ষাটা করিয়ে নিতে চাইছি। এই বাড়িতে যে হারে মিষ্টি খাওয়া হয় তাতে তো আমার মনে হয় প্রত্যেক মাসেই সবার একবার করে সুগার টেস্ট করা উচিত। এভাবেই সবাই সুগার টেস্টের জন্য রক্ত দিয়ে দেয়। পরের দিন রিপোর্ট আসে এবং দেখা যায় শর্মিষ্ঠার শ্বশুর এবং শাশুড়ির সুগার লেভেল অনেক বেশি, স্বামী এবং ননদের প্রায় কাছাকাছি। রিপোর্ট দেখে সবাই একটু চিন্তিত হয়ে পড়ে। তখন শর্মিষ্ঠা বলে, দেখো, এভাবে চিন্তা করলে রোগ কমবে না। শরীর যখন খারাপ হয়েছে তখন তার উপায়ও আমাদেরকে ভাবতে হবে। কিন্তু বৌমা, তুমি তো জানো মিষ্টি খাওয়ার অভ্যেস আমাদের সবারই আছে। এখানে ডাক্তারবাবু বলে দিলেন যে কোনো রকমের মিষ্টি খাওয়া যাবে না। আমাদের প্রত্যেক দিনের খাবারের এবার কি হবে বলো তো? কিন্তু মা, মিষ্টি খাওয়ার কথা চিন্তা করেই শরীরকে অবহেলা করলে তো আর চলবে না। আমাদের নিজেদের চিন্তা না করে শরীরের চিন্তা করতে হবে। আজ থেকে আমি আপনাদের সবার জন্য একেবারে পারফেক্ট ডায়েট প্ল্যান করব। আমি জানি আপনারা মিষ্টি কতটা পছন্দ করেন, সেই জন্যই সপ্তাহে একদিনে একটা করে মিষ্টি আপনারা খেতেই পারেন, তবে এর থেকে বেশি কিন্তু না। এরপর থেকে শর্মিষ্ঠা সারা সপ্তাহে সবাইকে মিষ্টি ছাড়া রান্নাবান্না করে খাওয়ায়। সারা সপ্তাহে তারা একটা দিনের জন্য অপেক্ষা করতে থাকে যেদিন তারা মিষ্টি খেতে পাবে। প্রত্যেক সপ্তাহে একদিনে একটা মিষ্টি খেয়ে এবং বাকি সারা সপ্তাহ ডায়েট ফলো করে সবার শরীর আস্তে আস্তে উন্নতির দিকে এগোয়। এর ফলে যেমন বাকিদের শরীর ভালো থাকে, তেমনি শর্মিষ্ঠার খাবারের প্রতি ইচ্ছে ফিরে আসে এবং সেও আগের মতো খাওয়া দাওয়া শুরু করে। শিখা তার মা স্বপ্না দেবী এবং তার বাবা পল্লব বাবু আর দাদা সন্দীপের সঙ্গে পলাশপুর গ্রামে বসবাস করে। শিখার মা বাবা শিখাকে খুবই ভালোবাসতো এবং তাকে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। শিখার দাদাও শিখাকে অনেক ভালোবাসে। শিখাকে দেখতে শুনতে ভালো হলেও তার একটা অনেক বড় প্রবলেম ছিল, যার কারণে তাকে সকলের কাছ থেকে ছোটবেলাতে অনেক অপমান শুনতে হয়েছে। যখনই শিখা ছোটবেলাতে স্কুলে যেত তখনই শিখাকে কেউই পাশে বসতে নিত না। এই, তুই আমাদের পাশে একদম বসবি না, তোর এই রকম লম্বা হাত। ছি ছি, আমার মা বাবা তো তোর থেকে অনেক দূরে থাকতে বলেছে। যদি তোর পাশে বসি তাহলে যদি আমারও এরকম হাত লম্বা হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ পিঙ্কি, তুই একদম ঠিক বলেছিস। আমার মাও তো এই শিখার পাশে বসতে বারণ করেছে। কি জানি বাবা, কি এমন রোগ আছে এই শিখার, আমাদের থেকেও বড় হাত, যেন দেখে মনে হয় ভূত। বাবারে বাবা! এ কি পিউ, তুই এরকম ভাবে ভয় দেখিয়ে দিলি কেন? ভূতের তো আমার খুব ভয় পায়, জানিস তো। আজ রাতে তাহলে আমি আর ঘুমাতেই পারবো না, সবসময় এই শিখার লম্বা হাতের কথা মনে পড়ে যাবে। এই বলে সেই দুটো বাচ্চা এবং তাদের পাশে আরো বাকি যে বাচ্চাগুলো বসেছিল পিউ আর পিঙ্কির কথা শুনে সকলেই হাহা করে হেসে ওঠে। শিখাকে নিয়ে এরকম ভাবে আরো সকলেই মজা নিত। শিখা রোজ স্কুল থেকে মন খারাপ করে বাড়ি ফিরে আসতো। এরকম ভাবেই শিখার ছোটবেলা কাটছিল। যখন সে ক্লাস 10-এ পড়ে তখনও তার সঙ্গে এরকম ঘটনা ঘটতেই থাকতো। এমনই একদিন স্কুলে, এই তুই আমার পাশে বসবি না, যা অন্য বেঞ্চে গিয়ে বস। উফ, সবসময় খালি আমাদের পাশে বসতে চলে আসে। তোর অসুবিধাটা কোথায় বলতো? আমার দেখে দেখে লিখবি, তাই তো? কিন্তু না, তোকে আমি কোনোভাবেই আমার পাশে বসতে নেব না।
তুই সবসময় তোর হাত বাড়িয়ে আমার পেনগুলো সব নিয়ে নিস। আরে আমি আবার কবে তোর পেন নিয়েছিলাম? কালকেই তো শুধু আমার পেনে কালি হচ্ছিল না, তাই হাত বাড়ি তোর পেনটা নিয়েছিলাম। আর তুই তার জন্য বলছিস আমাকে তোর পাশে বসতে নিবি না? কালকেও তো আমি অন্য বেঞ্চে বসেছিলাম। বল, এবার থেকে আমি যেখানে বসবো সেখান থেকে অনেকটা দূরে বসবি তুই। আর যদি পারিস তো একদম লাস্ট বেঞ্চে বসবি। আর যদি দ্বিতীয়বার আমার পেন নিতে দেখেছি না, তাহলে কিন্তু আমি স্যার ম্যাডামদেরকে বলে দেবো তোর এই ভয়ঙ্কর হাতটা নিয়ে আমার পেন চুরি করিস। কিন্তু রিয়া, তুই এরকম আমাকে চোর বলতে পারিস না। আমি তো তোকে বলেই নিয়েছিলাম, তুই তো লেখার দিকে ব্যস্ত ছিলিস, আর তার জন্য তাড়াতাড়ি করে আমি নিয়ে নিয়েছিলাম। তোকে আমি অনেকবার করেই বলেছি, তুই শুনতে পাসনি। এই চুপ কর, সরে যা এখান থেকে। তোর এই মুখটা আমি দেখতেও চাই না। ওহ, কি করতে যে বাবা আমাকে এই স্কুলে ভর্তি করেছিল কে জানে। যদি আমি অন্য স্কুলে যেতাম তাহলে এই ভূতটাকে আর দেখতে হতো না। এই বলে রিয়া নিজের বেঞ্চে বসে পড়ে। রিয়ার মুখে এরকম কথা শুনে শিখার আরো বেশি মন খারাপ হয়ে যায়। শিখার চোখে জল দেখে শিখার মা বলে, কি রে শিখা, বা তুই কাঁদছিস কেন? ওহো, আজও আবার তোকে কেউ কিছু বলেছে হয়তো। তুই সকলের কথাতে মন খারাপ করিস কেন মা? এতে তো তোর কোনো দোষ নয়। ছোটবেলা থেকে তোর হাতটা এরকম। আমরা কি কম চেষ্টা করেছি বল? কিন্তু কোনো ডাক্তার তো কিছুই করতে পারছে না। মা শিখা, তুই কাঁদিস না মা, আমরা আবার চেষ্টা করব। তোর হাত আগের মতো ঠিক হয়ে যাবে, দেখবি। আমরা কি চেষ্টা ছেড়ে যাচ্ছি? তোর দাদাকে কালকে ডাক্তারের কাছে যেতে বলেছি। হ্যাঁ বাবা, তুমি দাদাকে ডাক্তারের কাছে যেতে বলবে, না হলে ছোটবেলা থেকে আমি হাত লম্বা বলে বলে সকলের কাছে অপমানিত হয়ে আসছি। কত কথা শোনাচ্ছে আমাকে, কিন্তু আর কতদিন এরকম শুনতে হবে? আর কতদিন এরকম সহ্য করব বাবা? এই বলে শিখা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। শিখা চলে যাওয়ার পর শিখার মা স্বপ্না দেবী শিখার বাবাকে বলে, বলছি মেয়েটা তো ঠিক কথাই বলেছে, তুমি একটু চেষ্টা করো না, ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলো। কারণ ও তো আস্তে আস্তে বড় হচ্ছে, আর ওর তো বিয়েও দিতে হবে। এরকম লম্বা হাতে আর কতদিনই চলবে? স্কুলে পাড়া প্রতিবেশী সকলে ওকে কত কথা শোনায়, ওকে নিয়ে অনেক মজা ঠাট্টা করে সকলে। কিন্তু এরকম লম্বা হাতওয়ালা মেয়েকে কেউ কি বিয়ে করতে চাইবে তুমি বলো? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তোমার কথা আমি সব বুঝতে পেরেছি। আমি তো বললাম কালকে সন্দীপকে পাঠাবো ডাক্তারের কাছে। এইভাবেই তারা দুজনে মিলে কথাবার্তা বলতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলায় সন্দীপ যখন কাজ থেকে বাড়ি ফিরে আসে, তখন পল্লববাবু এবং স্বপ্না দেবী তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সন্দীপ সকালবেলা ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা পল্লববাবু আর সন্দীপ ডাক্তারবাবুর কাছে যায়। ছোটবেলা থেকেই ডক্টর চ্যাটার্জি শিখার চিকিৎসা করে এসেছেন, তাই ডক্টর চ্যাটার্জি শিখাকে খুব ভালোভাবেই চেনেন। সন্দীপ আর পল্লববাবুর মুখে সব ঘটনা শুনে ডক্টর চ্যাটার্জি বলে, সব বুঝতে পেরেছি, কিন্তু এখানে তো এরকম কিছুর ব্যবস্থাও নেই। কিন্তু এরকম পেশেন্ট দেখা গেলেও কি টাকা পয়সার জোরে বিদেশে গিয়ে সার্জারি করে নিয়ে আসে। কারোর কারোর পুরো সাকসেসফুল হয়ে যায়, কারোর কারো আবার নাও হয়। দেখুন আপনি এবার কি করবেন? তাহলে যদি বলেন তাহলে আমি বিদেশের একটা ডক্টরের সঙ্গে আপনাদের কথাবার্তা বলিয়ে দেব। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা 2 দিন পর আপনাকে জানাচ্ছি। এই বলে সন্দীপ আর তার বাবা বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সব ঘটনা তার মা স্বপ্না দেবী এবং শিখাকে শোনায়। অনেক টাকা খরচ হবে শুনে শিখা বলে, দাদা, ছোটবেলা থেকে তোমরা আমার পিছনে অনেক টাকা খরচ করেছো, আর কিছু করতে হবে না। আমাকে যে বিয়ে করবে সে এরকম এতেই বিয়ে করবে। আর যদি কেউ আমাকে পছন্দ না করে, শুধু টাকার লোভে বিয়ে করতে চায়, তাহলে আমি তাকে কোনোভাবেই বিয়ে করতে চাই না। শিখার মুখে এই কথা শুনে তারা সকলেই শিখাকে সাপোর্ট করে। এরকমভাবেই দেখতে দেখতে বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে যায়। এখন শিখার বিয়ের বয়স হয়ে গিয়েছিল। শিখার জন্য শিখার মা বাবা আর দাদা সকলেই ভালো পাত্রের সন্ধান করছে, কিন্তু পাত্রীর হাত লম্বা শুনে সকলেই না বলে দিচ্ছে। এমনই একদিন বুলটি দেবী তার ছেলে মহেশ শিখাকে দেখতে আসে। আপনাদের মেয়ের এরকম খুঁত রয়েছে, আপনারা তো আমাদেরকে এরকম কথা আগে বলেননি। আমরা জানতাম যে আপনার মেয়ে খুবই ভালো আর সুন্দরী। এরকম খুঁতের কথা জানলে তো আমরা এখানে কোনোদিনই আসতাম না। মহেশ বাবা, তোর সময় নষ্ট করার জন্য আমাকে ক্ষমা করিস। মা, আমি এইরকম লম্বা মেয়ের সঙ্গে বিয়ে করব না। আমাকে দেখেই ভয় লাগছে, মনে হচ্ছে যেন লম্বা লম্বা হাতে আমরা গলাগুলো টিপে দেবে। এরকম ভাবেই বুলটি দেবী আর তার ছেলে মহেশ তাদেরকে অপমান করে বাড়ি চলে আসে। এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছু জন শিখাকে দেখতে আসে।
কিন্তু কোনোভাবেই আর বিয়ের কথাবার্তা ঠিক হতে চায় না। যার কারণে একদিন শিখা নিজে তার দাদাকে বলে, দাদা, তোরা আমার বিয়ের জন্য তো অনেক চেষ্টা করেছিস, কিন্তু আমার বিয়ে তো হতেই চাইছে না। তাই আমি ভাবছি যে এবার তুই বিয়েটা সেরে ফেল। আমার জন্য আর কতদিন তুই বসে থাকবি? তোরও তো বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ রে বাবা, শিখা একদম ঠিকই কথা বলেছে। তুইও এবার বিয়েটা সেরে ফেল। তোর বউ যদি কিছু টাকা পয়সা নিয়ে আসে তাহলে ওই টাকা দিয়ে শিখার বিয়েটা সেরে ফেলবো। আগে শিখার হাতটা সার্জারি করে ঠিক করা হবে, তারপর ওর বিয়ের কাজটা সেরে ফেলবো। মা, শিখার বিয়ের চিন্তায় আমি তোমাদের একটা কথা বলতে ভুলেই গিয়েছি। আসলে আমি একটা শিল্পা নামে মেয়েকে খুব পছন্দ করি। শিল্পা এমনিতেই অনেক ধনী পরিবারের মেয়ে, আর যৌতুকে অনেক কিছু নিয়েও আসবে। সন্দীপের মুখে এই কথা শুনে শিখা আর তার মা অনেক খুশি হয়ে যায়। তারপর শিল্পাকে দেখতে তাদের বাড়িতে স্বপ্নাদেবী আর শিখা যায়। শিখাকে দেখে সেখানে নতুন হবু বৌদি শিখাকে অপমান করে দেয়, কিন্তু তবুও শিখা কিছু মনে করে না। দেখতে দেখতে তাদের বিয়ের দিন ঠিক হয়ে যায়। আর কিছু মাস পরেই সন্দীপের সঙ্গে শিল্পার বিয়ে হয়ে যায়। শিল্পা যৌতুকে অনেক কিছু জিনিসপত্র আর 2 লক্ষ টাকা নিয়ে এসেছিল, কিন্তু সে তার জিনিসপত্রতে কাউকে হাত দিতে দিচ্ছিল না। বৌমা, তোমার এই জিনিসপত্রগুলো তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো, তা এখন এগুলো সাজাতে গেলে অনেক সময় লেগে যাবে। এগুলো আমি এখন আর শিখা অন্য রুমে রেখে দিচ্ছি, তুমি তোমার রুমে চলে যাও। না, আমার জিনিসপত্রতে কেউ হাত দেবে না। আর হ্যাঁ মা, আপনি আপনার মেয়েকে আমার জিনিসপত্রতে হাত দিতে বারণ করুন। আপনার মেয়ের হাতগুলো তো এরকম হাত আমার সত্যি অনেক ভয়ানক লাগছে। আমার জিনিসপত্রতে না ও হাত দেয়, আমার জিনিসপত্রে তা হাত দিলে যদি খারাপ হয়ে যায় তখন কি হবে? শিল্পা, বৌমা তুমি এরকম কথা বলছো? দেখো, ওটা তো তোমার ননদ। আর তাছাড়া তোমার ননদের ছোটবেলা থেকে একটা প্রবলেম রয়েছে, যেটা সকলেই জানে। পাড়া প্রতিবেশী স্কুলে ওকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আজ তোমার থেকে এরকম কথা শুনতে হবে এটা আমরা কখনোই ভাবিনি। তুমি তো ওর নতুন বৌদি, তোমার তো ওর প্রবলেমটা বোঝা উচিত। মা, আমি কেন কারোর প্রবলেম বুঝতে যাব? অত শত প্রবলেম বোঝার মতো আমার সময় নেই। আচ্ছা, কোথায় রাখতে হবে বলুন, আমি আমার জিনিসপত্রগুলো সবকিছু রেখে দিচ্ছি। আর হ্যাঁ, আমার জিনিসপত্রতে কেউ হাত দেবেন না, আর হাত দিলে আমাকে বলে দেবেন। এই বলে শিল্পা নিজের জিনিসপত্রতে কাউকেই হাত দিতে দেয় না। কাউকে হাত দিতে না দিয়েই নিজে অন্য রুমে রেখে দেয়, আর টাকাটাও সে কাউকে দিতে চাইছিল না। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। যখন ইচ্ছা তখনই ননদকে অপমান করতে থাকে। শিখা নতুন বৌদিকে খুবই ভালোবাসতো, কিন্তু শিল্পা ননদকে একদমই সহ্য করতে পারতো না। তার কিছু ভালো করতে গেলেও শিল্পা উল্টে ননদকেই কথা শুনিয়ে দিত। এরকম ভাবেই দিন কাটছিল। এমন একদিন শিল্পা সকলকে খুশির খবর জানায়। মা, সন্দীপ বাবা, জানেন আমি গর্ভবতী। সন্দীপ, তুমি বাবা হতে চলেছ। মা, আপনি ঠাম্মা হতে চলেছেন। বৌদি, তুমি আজ এত বড় খুশির খবর দিলে। সত্যি আজ আমি অনেক খুশি হয়েছি। কতদিন ধরে এই দিনটার অপেক্ষা করছিলাম। আমি তোমার ছোট ছোট বাচ্চাকে নিয়ে থাকবো, সব সময় আমি কোলে কোলে নিয়ে থাকবো। এই যে, এরকম স্বপ্ন দেখা বন্ধ করো। আমি কখনোই আমার বাচ্চাকে তোমার হাতে দেব না। তোমার হাতে যদি আমার বাচ্চাকে দিই, তাহলে আমার বাচ্চারও যদি এরকম হাত লম্বা হয়ে যায় তখন কি করব? না 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 না, তুমি আমার বাচ্চাকে আমি কোনোভাবেই তোমার কোলে দেব না। আর হ্যাঁ, মনে রেখো একটা কথা, তোমার এই লম্বা ভূতের মতো হাত দিয়ে কখনোই আমার বাচ্চাকে ছোবে না। বৌদি, তুমি এরকম কেন বলছো? এই বাড়ির ছোট সন্তানকে আমি কোলে নেব না, তার উপরে কি আমার কোনো অধিকার নেই? আমি তোর পিসি, আর আমিও তো বাচ্চাকে কোলে নিতে চাই। আমারও তো ইচ্ছা আছে, বলো। ওইসব আমি কিছু জানি না। আর হ্যাঁ, আমার কাছ থেকে একদম দূরে দূরে থাকবে তুমি। আর তোমার এই লম্বা হাত দিয়ে বাড়ির সমস্ত কিছু কাজ তুমিই করে ফেলবে। আমি আর কোনো কিছুই করছি না। মা, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমি সারাদিন রুমের ভিতরেই থাকবো। আমার খাবারগুলো যেন ঠিকমতো পৌঁছে যায়। শিল্পা এই বলে নিজের রুমে চলে যায়। শিল্পার মুখে এরকম কথা আর শিল্পার ব্যবহার দেখে সকলেই অনেকটা অবাক হয়ে যায়। শিখা মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু সে কারোর সামনেই প্রকাশ করতে চাইছিল না। তবুও সে সেখানে দাঁড়িয়ে খুশি মনে বৌদির কথা মাথা পেতে মেনে নেয়। স্বপ্নাদেবী সবকিছু বুঝতে পেরেও চুপচাপ ছিল, সে কিছুই বলতে পারছিল না। এরকম ভাবেই দেখতে দেখতে 8 মাস কেটে যায়। শিল্পার গর্ভবতী অবস্থায় 9 মাস চলছিল। সেদিন স্বপ্নাদেবী আর পল্লববাবু বৌমার মঙ্গলের জন্য মন্দিরে গিয়েছিল, আর সন্দীপ কাজে বেরিয়ে গিয়েছিল। বাড়িতে শুধু শিখা আর শিল্পা ছিল। তখন হঠাৎই করে শিল্পার পেটের যন্ত্রণা শুরু হয়। শিল্পা চিৎকার করে বলে, ওহ বাবা, মা, আমাকে বাঁচাও।
শিখা, দয়া করে আমাকে হসপিটালে নিয়ে চলো, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। বাঁচাও আমাকে। বৌদিকে এরকম অবস্থায় দেখে শিখা নিজেকে আর আটকে রাখতে পারে না। তার হাতে জোর দিয়ে বৌদিকে চাগিয়ে নিয়ে মেন রাস্তায় উঠে আসে। তারপর একটা গাড়ি ডাকে, আর সেই গাড়ি করে শিখা বৌদিকে হসপিটালে নিয়ে চলে আসে। হসপিটালে পৌঁছাবার কিছুক্ষণ পরেই শিল্পা একটা কন্যা সন্তানের জন্ম দেয়। তখন শিল্পা তার নিজের ভুল বুঝতে পারে আর শিখার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর পরিবারের সকলেই হসপিটালে এসে উপস্থিত হয়। সকলের সামনেই শিল্পা তার নিজের ভুলটা স্বীকার করে নেয়। শিল্পা যৌতুকে যে 2 লক্ষ টাকা নিয়ে এসেছিল সেই টাকা দিয়ে শিখার হাত সার্জারি করায়, আর তারপর শিখা একদম সাধারণ মানুষের মতো হয়ে যায়। তখন শিখার একজন ধনী পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আর এরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।